কিন্তু বলা হয়নি কখন সরিনাম দিয়ে শুরু। খুব বড় গুরুত্বপূর্ণ কথা। অ্যাকচুয়ালি সরিনামের জায়গাটা হচ্ছে So the last of all, if there is no change of suffering or observed of different types of treatment. অনেক জায়গা দেখিয়েছে কিছুতেই আরাম হয়, ইঞ্জেকশন দিয়েছে, ওষুধ খাইয়েছে, দীর্ঘদিন ধরে হয়। তারপর এলো তোমার তুমি ওষুধ খাইয়ে দিয়েছো, যেমন নিয়ম আছে, ওদের শুনে দিয়েছো, কোথাও কোনো ওষুধে কিছু হয়নি। তখন তুমি তো চিকিৎসা শুরু করবে, এখন করলে হাইড্রোবিয়াম নিয়ে, কিন্তু কোনো পরিবর্তন হলো না বলে তুমি ডাকলে তাকে নিলে তারপরে এই জন্য কি পোস্ট আমার সিন্ড্রোম এখানে ওভার অ্যাক্টিভ। তারপর পোস্ট আমার সিন্ড্রোম কোনো কাজ করলো না, মানে হাইড্রোবিয়াম সুবিধা অসুবিধা আর কোনো কাজ করে। তারপর দেখলে ওর একটা সমস্যা আছে, ঠান্ডা সর্দি আছে, ওরা পেয়েছে বাবা থেকে বা মা থেকে, তুমি সে কথা ভেবে দিলে আবার ড্রাগস। এই যে তিনটে মেডিসিন চললো, 1% পরিবর্তন হয়নি। এই যে তুমি রোগীকে বসিয়ে রেখেছ, এখন তোমার কি করা উচিত? চলো কি করা উচিত দেখো। লাস্ট অফ অল, ইফ দেয়ার ইজ নো চেঞ্জ অফ সাফারিং or observed after different types of treatment, Sorinam should be applied considering the vital force of the individual is exhausted. That is, the activities of beneficial proteins which are produced from beneficial glucosine are suspended after different medicine of various doses of treatment, including daily medicine. এখানে অনেকগুলো মেডিসিনের কথা আছে, কিন্তু আজকে প্রথম রোগী এসেছে, তুমি শুনলে মেডিসিন চালু করলে একটাই ডোজ তো দিতে হবে, বসিয়ে রাখো, কমপক্ষে 15 মিনিট তো বসাও। তারপরে পরের মেডিসিন মানে হাইড্রোজেন কার্বোহাইড্রেট, তারপরে ড্রাগস, কিছু হয় এই হয় নাটা কেন এটা জানাটা জরুরি। কেন হয়? যখন কিছু হচ্ছে না কোনো প্যাচের কোনো ওষুধে, তখন তোমাকে কি বুঝতে হবে? Sorinam should be applied, কিন্তু কেন? Considering the vital force of the individual is exhausted. That is, activity of beneficial protein which are produced from beneficial glucosine are suspended after different medicine. তাহলে আমরা যে ওষুধ দেই, সেই ওষুধ কিন্তু উচিত কাজ করা, অদ্ভুত ব্যাপার কাজ করছে না, বললো না, কার্বোহাইড্রেট করলো না, ড্রাগস করলো না, ও করবে না। কারণ আগেকার চিকিৎসায় তার ভাইটাল ফোর্সকে এমন করে হাত পা বেঁধে দিয়েছে, তার কাজ করবার কোনো পায়নি, সাসপেন্ডেড। দেখো, the activities of beneficial proteins which are produced from beneficial glucosine are suspended. তো তুমি কাজ পাবে কি করে? পাবে না। তখন কিন্তু একটাই উপায় রইল, সোরাইনাম, এবং তুমি দিয়ে দেখবে অন্য মেডিসিনগুলোতে 1% চেঞ্জ হয়নি। এই এখনই তুমি 1 ঘন্টা ধরে বসিয়ে বা 3টে মেডিসিন 3 মিনিট বসিয়ে কোনোটাতেই পেশেন্ট বললো না আমার একটু আরাম হয়েছে, বলে। আমি কিন্তু ওপিডি গুলোতে আমি এই কাজটাই করি, আমি জানতে চাই যে কতক্ষণের মধ্যে কে কি কাজ করে। আমি দেখেছি 5 মিনিটের মধ্যেই পেশেন্ট বলে এবার একটু ভালো লাগে। প্লাস কিছু টিক্কাওয়ালা পেশেন্ট, কিছু কাশির পেশেন্ট, চুলকানির পেশেন্ট, ওদের তো আমি এমনভাবে বসাই যাতে করে দেখতে পাই আগে হাতটা কোথায় ছিল, এখন হাতটা কোথায়। কি আবার হাতটা নামালেন কেন আপনি? না মানে এখন অত চুলকাচ্ছে। তাহলে তবে মনে থাকে যাবে, সোরিয়াসিস বা স্কিন ডিজিজের সঙ্গে সোরিনামের কোনো সম্পর্ক না। সোরিনাম এমন একটি মেডিসিন যে কিনা কাউকে কাজ করবার জন্যে
মানে অ্যালাউ করে না, মানে অ্যাকচুয়ালি অ্যালাউ করা ব্যাপারটা নয়, সবাই মিলে এত কাজ করেছে যে সে এখন তোমার মেডিসিনকে আর অ্যালাউ করবার মতো তার পরিস্থিতি নেই। না কার্বোসকে অ্যালাউ করেছে, না আইড্রোকে অ্যালাউ করেছে, না ডসরাকে অ্যালাউ করেছে। এমন একটি ক্ষেত্রে তোমাকে সৈন্যের কাছেই যেতে হবে। ওটা তো ওরা 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 দাঁড়া দাঁড়া ওরা ওরা দাঁড়া এখানে দাঁড়া যাবে। আরেকটু আমাদের কথা অনেকবার বলা হয়ে গেছে যে যে মেডিসিনটাতে রোগী বেশি উপকৃত হবে তাকেই তোমাকে চয়েস করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কোনোটাতেই কিছু হচ্ছে না, তাই তুমি শরীরে গেছিলে। এরপর কি হলো, তুমি এবার একটা রোগীকে ছাড়তে চাইছো, মানে অনেক লোক পেয়েছে, রিপোর্ট সব ভালো, রোগীও বলতে চাইছে যে আমি আর কোনটা দরকার মনে করছি না, তো আপনি কাইন্ডলি একটু বলুন, তোমার কথার উপর ভরসা করে বসে। তখন তোমাকে কি করতে হবে, ঠিক আছে আজকে আমি একটা আপনাকে ভালো ওষুধ দেবো, সেটা হলো মেডিসিন ফ্রম philosophical prescription of 6 types may do good in great extent during any part of it. তুমি philosophical prescription কখন দেবে, মনে করো তোমাকে 45টা ডোজ দেওয়া হয়ে গেছে, মানে ক্ষেত্রটা এমনই ছিল যেমন শিখিয়েছি, তা হয়ে গেছে। তো দেওয়ার পরে মনে হলো আমি ঠিকই করেছি, কিন্তু এখন আমি আর ওষুধ দেওয়ার মতো কোনো ক্ষেত্র পাচ্ছি না, 7 পয়েন্ট ভালো আছে, তাহলে তো রুগীকে আজকে ছেড়ে দেওয়ার কথা। তাহলে তোমাকে এখন ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন করতে হবে। ফিলোসফিক্যাল প্রেসক্রিপশনের ব্যাপারে একটু আগে আমি অনেক বলেছি, বাকিটা শুনতে গেলে ক্লাসে ঢুকে ওই রেকর্ডিংটা নিয়ে কয়েকবার পড়তে হবে। এবার 7 পয়েন্ট শোনো, ওরা 7 পয়েন্ট। আর একটা কথা বলা বাকি আছে, সে হলো আমি কি পটেন্সি দেবো, কি মেডিসিন দেবো, সেটা নির্ভর করবে যে কোন মেডিসিন তাকে এতটুকু ভালো রেখেছিল। এটা আমি বলেছি না, বর্তমানে বেশি উঠে গেছে না না থাক। এই যে 45 ডোজ আর কখন দেওয়া হয়, যখন স্পেশাল ইস্যু আর খুঁজে পাওয়া না যায়। স্পেশাল ইস্যু মানে কি, পোস্টট্রমা সিনড্রোম না, তো সবাই জ্বর এসে নেই, পোস্ট টেবিক সিনড্রোম না, কারণ এমন কিছু ঘটনা ওর জীবনে নেই যাতে করে ওকে হাইড্রোগ্রাম দেওয়া যেতে পারে। কার্বোভেল গেল, হাইড্রোগ্রাম গেল, এমন কিছু পাওয়া যায়নি যে ও ওটা বাবা মা থেকে পেয়েছে। কোনো স্পেশাল ইস্যু পাওয়া গেল না, কিন্তু আমি একটু বললাম কার্বোভেল দাও, হাইড্রোগ্রাম দাও, রসরা দাও, সরিনাম দাও, কোনো ক্ষেত্র পাওয়া যায়নি। জ্বর হয়েছে এক জায়গায় বাড়ি, এখানে ওর ডাক্তার ওষুধের ভালো থাকতো, এখন আমাদের চলে এসেছে, এখন আমার কাছে এসেছে ওষুধ খাওয়া। আমার কাছে কোনো স্পেশাল ইস্যু নেই যে এটা দিয়ে শুরু করবো, ওটা দিয়ে শুরু করবো। এক্ষেত্রে একটাই আছে, সেটা হলো 45, মানে অন্য কোনোভাবে তুমি প্রেসক্রিপশন করতে পারছো না, মানে করবার উপায় নেই। যে ইন্ডিকেশন থাকলে হাইড্রোফিনন দিয়ে শুরু হয় নেই, যে ইন্ডিকেশন থাকলে কার্বোল দিয়ে শুরু হয় নেই, যে ইন্ডিকেশন থাকলে ডসরা দিয়ে শুরু হয় নেই, যে ইন্ডিকেশন থাকলে সরিনাম দিয়ে শুরু হয় নেই, নেই যখন, তখন তোমাকে 45 ডোজই শুরু করতে হবে। হ্যাঁ, ওটা হাইড্রোফিনন থেকে নিশ্চয়ই। এই যে 45 ডোজের কথা বললাম, এর ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হলো অন্য কোনো মেডিসিনের কোনো স্কোপ নেই, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট শুরু করবো হাইড্রোভিনাম 6I5 লেখা আছে, CM200 030201, হাইড্রোভিনাম পরে ডসরা ওইভাবে, সিবিলিনাম ওইভাবে, কার্বোভেল ওইভাবে, সরিনাম ওইভাবে, মিডোলিনাম ওইভাবে, সরিনাম ওইভাবে। তারপর তুমি কি জিজ্ঞেস করতে পারছো, আপনাকে ওষুধ দিয়েছিলাম, আপনি 19-20 আপনার কোনো উপকার হয়েছে? এইবার কথা হলো কি উপকারের কথা বলছেন ডাক্তারবাবু?
7 পয়েন্ট এলো না বাবা, আরে পরে আছে, তুমি 7 পয়েন্টটা তুলে দেন না। ওর আগে আছে বলছে, হ্যাঁ হ্যাঁ এর আগে আছে রে, দেখো না 7 point which is described below, যেখানে নেই তার উপরেই যাও, উপরেই যাবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ছাড়ো, বলেন। আমি বলে দিচ্ছি 7 পয়েন্ট ব্যাপারটা হলো, আচ্ছা বলুন তো এই মুহূর্তে আপনার কি কষ্ট হচ্ছে? পরে করতে বাইরে বসছিলেন এতক্ষণ লাইন দিয়ে, তখন কি কষ্ট হচ্ছে, এখন কি কষ্ট হচ্ছে বললেন? ও আচ্ছা, দেখছি দেখছি, কোনটা খাইয়ে দেওয়া হয়। আচ্ছা এবার বলুন তো, তখনকার সমস্যা বেশি লাগছিল, তখনকার কষ্ট বেশি লাগছিল না এখনকার কষ্ট বেশি? পেশেন্ট ভেবে বললো এখন আমার একটু ভালো লাগে। কোন দিক দিয়ে ভালো লাগছে? মাথাটা কেমন হালকা বলুন। তাহলে এটা কি হলো ফার্স্ট পয়েন্টটা? ইন জেনারেল নেগেটিভ ফিলিং থেকে পজিটিভ ফিলিং, এই হলো ফার্স্ট পয়েন্ট। তোমাকে এটা বুঝতেই হবে, জানতেই হবে মেডিসিন দিয়ে বাড়ি পাঠাবার সময়। এরপরে হলো, আচ্ছা আপনি তো 1 সপ্তাহে ওষুধ নিয়ে গেছিলেন না? হ্যাঁ ফিলিং অ্যাজ এ হোল, ওয়েল অর নট, তখন বেশি খারাপ ছিল না এখন বেশি খারাপ, বা তখন ভালো ছিলেন এখন খারাপ লাগছে। যেমন ধরো এই কেসটাতে ভাবো 10টা দিয়ে শুরু করার পর তুমি হাইড্রোজেন দিয়েছো, তার ফলে কি হয়েছে পেশেন্টের এই ফিলিংস হতে পারে যে আমার ভালো লাগছে। আগে কিন্তু এইটা ছিল না, আপনি আমাকে ওষুধটা খাওয়ালেন তো, আগের দিন যে ওষুধ নিয়ে গেছি আমি ভালোই ছিলাম, এখন যে ওষুধটা দিলেন আমি ভালো। ডিফারেন্ট থটস, নেগেটিভ। আপনি বলেছিলেন না আমাকে যে আপনার রাতে ভালো ঘুম হয়, অনেক আজেবাজে চিন্তা হয়। আজেবাজে চিন্তা মানে হলো ক্যান্সার হবে, আমার মাথাটা খারাপ হয়ে যাবে, আমি বাঁচব না দুদিন, সেই যে কথাগুলো বলেছিলেন, তখন এগুলো আপনাকে বেশি বিরক্ত করতো এই চিন্তাগুলি না এখন? উনি বলবেন, যদি বলেন না ডাক্তার যায়নি তাহলে বুঝতে হবে তার মেডিসিন ঠিকঠাক লাগেনি। আর যদি লেগে থাকে তাহলে বলবে হ্যাঁ ডাক্তার আমি এখন ওগুলো ভাবি না, বলবো না, তবে এরপর হলো স্লিপ। আপনি বলেছিলেন ঘুমের মধ্যে নানা রকম স্বপ্ন থাকে, আর এই স্বপ্নের কারণে আপনার ঘুম ভালো হয় না। ঘুম থেকে উঠে আপনি ক্লান্তি বোধ করেন, ফ্রেশনেসের পরিবর্তে ক্লান্তি বোধ করেন। এখন বলুন না আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ ফিল করি, আমি কাজে চলে যাই। আগে সপ্তাহের অর্ধেক দিন, আমার তো সপ্তাহে মাইনে হয়, সপ্তাহের অর্ধেক দিন কাজে যেতাম, টাকাও কম পেতাম। এখন প্রতিদিন আমি কাজে যাই, আমি সপ্তাহ পুরো পাই। রাগ তো ছিল, সবার থাকে, কেউ রাগ ছাড়া কোনো মানুষ নেই, কিন্তু এটাকে আমি কন্ট্রোল করতে পারতাম না, গালাগালি করতাম, হাতও উঠে যেত। এখন কিন্তু আমি ওসব কিছু করি না, কিন্তু মনে হয় কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি, তাহলেও ওটা ভালোর দিকেই যাচ্ছে। ইভাকুয়েশন কেউ বলতে পারবে না, শুধু বলতে জিজ্ঞেস করতে হবে পায়খানায় গিয়ে কতক্ষণ লাগে? 10 মিনিট, ওই 10-15 মিনিট, মানে 15 মিনিট। ওষুধ দেওয়ার পর যদি ঠিকঠাক ওষুধ দেওয়া হয়ে থাকে তাহলে বলবে তো এখন কত সময় লাগে না। তবে আগের দিন তো বলেছিলাম 10-15 মিনিট, এখন ধরতে পারে 7 মিনিট হবে, তাই বোঝা গেল কি মেডিসিনটা ঠিকঠাক দেওয়া আছে। ইভাকুয়েশন আছে। অ্যাপেটাইট, দেখো সুস্থ অ্যাপেটাইটে ভালো খাবার খেতে ইচ্ছে করে, নন ভেজ খাবার খেতে ইচ্ছে করে, একটু নন ভেজ। আর অসুস্থ শরীরে শুধুই নন ভেজ, শুধুই নন ভেজ, শুধুই মাংস, শুধুই মাংস, আমার এই খেতেই পারে, এটা কিন্তু খারাপ। তোমরা জানবে থ্যালাসেমিয়া বেবিকে বা বেবির বাবা মাকেই প্রশ্ন করা, অবশ্যই বলবে ও শুধু
ওকে ফ্রাইড রাইস বানিয়ে দিতে হবে, চাল দিতে হবে সকালে উঠে 1 গাদা, আর রোজ মাংস এইসব চাই। যদি চিকিৎসা ভালো দিকে যায় তখন সে বলবে এখনো ভেজ খাবার খেতে চায়, আগের মতো কোনো বায়নাই করে না। প্রথম তো আসলে বায়না বন্ধ হয়নি, এখন বায়না বন্ধ হয়ে ওই বলা হয় ও বুঝে যায়। রিগার্ডিং এনি টোটাল গো বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট। আগে পাথরের সাইজ ছিল 3 mm গলস্থল, এবার হচ্ছে 3.2 mm। তোমরা জিজ্ঞাসা করো স্যার সব ভালো আছে, ওই সব ভালো আছে, 7 পয়েন্ট ভালো থাকার নাম ভালো, ভালো নেই, তাই জন্য পাথরের সাইজ বেড়ে গেছে। তার মানে এই নয় যে তাকে কাটতে হবে। তোমরা মাথায় রেখো একটা কথা, পাথর রোগী জিজ্ঞাসা করে কাকু আমার নাকি ক্যান্সার হবে, সবাই বলছে আমি পাথর যদি না কাটি। জবাব হলো পাথর শরীরের 7 থেকে 8 জায়গায় হয়, কত জায়গা কাটবে না, তাহলে কাটতে হলে এখান থেকে কাটতে হবে যাতে করে আর কোথাও কিছু না। কিন্তু বাস্তবটা কেউ তো পাথর খায়নি, তো পাথর তো তৈরি হয়েছে, কে তৈরি করেছে? ব্লাড তৈরি করেছে। তাহলে এই পাথরটা তৈরি হয়েছে ব্লাড থেকে। আর বলেছিলাম দুটো কথা, টাইফয়েডের জীবাণুগুলি ওইখানে গিয়ে বাসা বাঁধে, ওরা শক্ত হয়ে পাথর হয়ে যায়। আরো বলেছিলাম যারা অ্যান্টাসিড খায় ভীষণভাবে দীর্ঘদিন ধরে, ওদের কারণেও পাথর। তাহলে উপায় কি আছে? উপায় হলো এই জিনোমের চিকিৎসা, জেনেটিক চিকিৎসা, তাহলে কিন্তু পাথর ধীরে ধীরে কমতে বাধ্য। যদি কমেনি মানে তোমার ওষুধ তো ঠিক হয়নি, এবার তোমাকে ভাবতে হবে কিভাবে ঠিক হবে। আদার্স গ্রুপে তোমরা লিখে দিও, আমি বলে দেবো, তোমরা বলে দেবে যে কি করা উচিত। পরে আছে, তাহলে তোমাদের যাবার যাদের তারা আছে এখন চলে যেতে পারবে। হ্যাঁ, প্রেগনেন্সি তো ক্লাসে পড়ানো হয় অনেক সময় ধরে, এখন আমি 1-2 মিনিটে বলেছি। প্রেগনেন্সি 3টে ট্রাইমেস্টার। প্রথম 3 মাস তোমরা স্ন্যাক্স খেয়ে যাও, দ্বিতীয় 3 মাস তারপর বাকি অংশ। প্রথম 3 মাসে লোয়ার প্রোডাক্ট ইউজ করা যাবে না, শুধু সিএম আর 200 প্রত্যেকটা মেডিসিন। কিন্তু কেন অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ, লোয়ার প্রোডাক্ট দিলে অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শুধুমাত্র ওষুধগুলোকে সিএম 200 তারপর সিএম 200। সেকেন্ড ট্রাইমেস্টারের চিকিৎসা হবে অন্যদের মতোই, সিএম 200, 03, 01, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। থার্ড ট্রাইমেস্টারে শুধুই হায়ার করেছি সিএম 15, 18, 21, 24, 27, 30 এইভাবে 60 পর্যন্ত যদি পেশেন্ট নিতে পারে কেমন, তাহলে এক্ষেত্রে কেন হায়ার করেছি না, এক্ষেত্রে ইউটেরাসের মাসেলগুলোকে আরো বেশি রাফ এবং টাফ করার দরকার হয়, যাতে করে ডেলিভারির সময় প্রেশার দিয়ে বাচ্চাকে বার করে। 3টে ট্রাইমেস্টারে 3টে এই হলো ব্যবস্থা মেডিসিনের। এই হলো, কোনো মেডিসিন আলাদা করে বলা হলো না, ওই 8টা মেডিসিনই এইভাবে, 8টা বা 9টা মেডিসিন এইভাবেই। ফার্স্ট সিএম 200, সেকেন্ড সব, থার্ড সিএম 15, 18, এই হলো। তবে সব ক্ষেত্রেই 7 পয়েন্টসকে গুরুত্ব দিয়ে তবে প্রসিড করতে হবে। থার্ড ট্রাইমেস্টারে হায়ার পোটেন্সি চলাকালীন যদি অ্যাগ্রাভেশন হয় তখন তো লোয়ার পোটেন্সিতে আসতে হবে, তখন কি হবে? তখন কি হবে? তোমাকে 3 আসতে হবে, তার কি মানে আছে 200 নেই, তারপরে কি হবে এটা বুঝতে হবে। 200 করে সিএম যাবি না পরে উঠতে যাবি, ওইটা তো বুদ্ধি লাগাতে হবে। আমি বলবো তুমি ব্লাইন্ডলি করবে, তা এখন বুদ্ধি লাগাও। তাই তো অনেকবার অনেক জায়গায় লেখা আছে, স্টাডি ম্যাটেরিয়ালসে আছে। দাঁড়াও।